রিনা এবং রূপা দুই বোন ছিল, আর তারা বিয়ে করে নতুন শ্বশুরবাড়িতে আসে। নতুন শ্বশুরবাড়িতে এসে পরের দিন তারা প্রথমবারের মতো রান্না করার কথা ভাবি। আর তখনই তাদের শাশুড়ি মা সেখানে এসে বলে, তোমরা উঠে পড়েছো? ঠিক আছে, খুব ভালো হয়েছে। শোনো তাহলে, তোমাদের যা রান্না করার ইচ্ছে হয় তোমরা তাই রান্না করবে। আর হ্যাঁ, ডিম ভাত অবশ্যই রান্না করবে, কারণ ডিম ভাত আমাদের পরিবারের সবাই পছন্দ করে। তোমার ননদ, আমার দুই ছেলে, তোমার শ্বশুর মশাই আর আমিও। আমাদের পরিবারে এমন কেউ নেই যে ডিম ভাত পছন্দ করে না, ঠিক আছে? তাই তোমাদেরকে ডিম ভাত রান্না করতেই হবে। ঠিক আছে মা, তাহলে আমরা ফ্রেশ হয়ে নিই, আর তারপর রান্নাঘরে গিয়ে ডিম ভাত রান্না করব, আর সেই সাথে ক্ষীর মিষ্টি এসবও বানাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। তবে তাড়াতাড়ি আগে ডিম ভাতটা রান্না করে দাও। আর হ্যাঁ, আমাদের বাড়িতে কিন্তু সকাল, দুপুর, রাত সবসময় ডিম ভাত খাওয়া হয়, তাই তোমাদের দুই বোনকেও কিন্তু প্রতিদিন ডিম ভাত খেতে হবে। সুস্মিতা দেবীর এমন কথা শুনি তারা দুই বোন একেবারে চমকে ওঠে, আর তারা তাদের শাশুড়ি মায়ের নির্দেশ মতো রান্নাঘরে চলে যায়। আর প্রথম রান্না হিসেবে তারা ডিম ভাত, পায়েস, মিষ্টি ইত্যাদি রান্না করে। কিছুক্ষণ পর সবাই যখন খাবার খেতে আসে, ওয়াও বৌদি, তোমরা আমাদের পছন্দের খাবার রান্না করেছো তো। আমার ভাত আর ডিমের কারি খেতে খুব ভালো লাগে। দাও, তাড়াতাড়ি খেতে দাও। এই শুনে রিনা তার পরিবারের সবাইকে ডিম ভাত এবং সেই সাথে অন্যান্য খাবারও পরিবেশন করে দেয়। কিন্তু তার পরিবারের লোকেরা শুধুমাত্র ডিম ভাত খায়, আর অন্যান্য খাবার তারা কিছু খায় না। কি ব্যাপার, তোমাদের জন্য আমরা তো পরোটাও বানিয়েছি, পায়েস বানালাম, মিষ্টি বানালাম, কিন্তু তোমরা এগুলো রেখে শুধু ডিম ভাত খেয়ে নিলে, আর বাকিগুলো খাবে না? মা, আপনি খেয়ে দেখুন না কেমন হয়েছে। বৌদি, মা এসব খায় না, তাই এই খাবারগুলো এখন তোমাদের দুজনকেই খেতে হবে। আর আমরাও এসব খাই না, দাদারা তো খাবেই না। আমরা সবাই শুধুমাত্র ডিম ভাত খেতে পছন্দ করি। নন্দিনীর কথা শুনি তার দুই নতুন বৌদি রিনা এবং রূপা একেবারে চমকে ওঠে। শুনছো বৌমা, তোমাদের হাতে ডিম ভাত খেতে খুব ভালোই লেগেছে, তাই দুপুরবেলা, রাত্রেবেলা ডিম ভাত রান্না করবে, ঠিক আছে? আমরা কিন্তু ডিম ভাত একটু বেশিই খাই। কিন্তু বাবা, আপনি দুপুরবেলা, রাত্রিবেলাও ডিম দিয়ে ভাত খাবেন কেন? আমরা তো অন্য কিছু খাবারও খেতে পারি, মাছ মাংস রান্না করে যেতে পারি, কিংবা অন্যান্য সবজি কিছু। না না, আমি মোটেও মাছ মাংস সব কিছু খাই না, আমার শুধু ডিম ভাত লাগবে, ব্যাস, আর কিছুই চাই না। আর এই যে তোমরা দুই বৌমা, তোমাদেরকে নিশ্চয়ই তোমার শাশুড়ি মা সবকিছু বলেই দিয়েছে যে আমরা ডিম ভাত খেতে কতটা পছন্দ করি, তাহলে আবার দেরি কিসের? আর হ্যাঁ, তোমাদের যা খাবার ইচ্ছা বানাতে হয় বানাতে পারো, কিন্তু আমাদের জন্য ডিম ভাত প্রতিদিন যেন রান্না করা হয় বলে দিলাম। এ আমি কোথায় এসে পড়লাম? আমার শ্বশুরবাড়ির লোকেরা প্রতিদিন ডিম ভাত খায়, এরকম প্রত্যেকদিন ডিম ভাত খাওয়া শ্বশুরবাড়ি পাবো আমি তো ভাবতেই পারিনি। এই রিনা, চল ঘরে চল, তোর সাথে একটা কথা আছে। এই বলে রূপা এবং রিনা দুই বোনই অন্য রুমে গিয়ে কথা বলতে শুরু করে। রিনা, তুই একটা কথা ভেবেছিস আমরা কোথায় এসে পড়লাম? বাবা আমাদের কোথায় বিয়ে দিল? এরা প্রত্যেকদিন ডিম ভাত খায়, এরকম প্রত্যেকদিন 3 বেলা 4 বেলা করে এরা ডিম ভাত খায়, এদের শরীর খারাপ করে না? আমি এত ডিম ভাত খেতে পারবো না বাবা। শাকসবজি, মাছ মাংস এগুলো না হলে চলে? জানি না এরা কেমন মানুষ। আমিও তো বুঝতে পারছি না, আমরা তো দুই বোন পুরোপুরি ভাবে ফেসে গেছি। আচ্ছা, আর বেশি কথা বলে লাভ নেই, কেউ শুনতে পেলে আবার খারাপ ভাববে। আমরা তো এখন এই বাড়ির নতুন বৌমা, চল বাইরে যাই, সবার খাওয়া হয়ে গেছে কিনা দেখি, তারপর আমাদেরও তো খেতে হবে। খুব খিদে পেয়েছে, পরোটা, মিষ্টি যা আছে আমরা ওগুলোই খাবো, এই সাত সকালবেলা ডিম ভাত খাবো না। এই বলে তারা দুজনে বাইরে বেরিয়ে আসে এবং নিজেদের মতো খাওয়া দাওয়া করে দেয়। দেখতে দেখতে এভাবেই সময় কাটে, কিন্তু তাদের শ্বশুরবাড়িতে প্রত্যেক দিনই ডিম ভাত রান্না করা হয়। একদিন, জানি না এই রূপাটা কোথায় গেল, যত সব জ্বালা আমারই হয়েছে। আমি সেই কখন থেকে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত আর ডিমের কারি রান্না করছি, আর এই রূপার কোনো পাত্তাই নেই। যাই, একবার ঘরে গিয়ে দেখে আসি ও কি করছে। এই বলে রিনা তার ছোট বোন রূপার কাছে চলে যায়, আর সে দেখে যে রূপা বাইরের খাবার অর্ডার করে খাচ্ছে। কিরে রূপা, তুই এই খাবারগুলো বাইরে থেকে অর্ডার করেছিস, আবার এখানে একা একা বসে বসে খাচ্ছিস, আর আমি ওদিকে গরমের মধ্যে ভাত আর ডিমের কারি রান্না করছি। তুই আমার হাতে হাতে একটু সাহায্য করে দিবি তো? বাড়িতে অনেক কাজ পড়ে আছে, চল আমি রান্না করছি, তুই ততক্ষণে বাড়িটা পরিষ্কার কর। কি বললি? আমি বাড়ি পরিষ্কার করব? আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, আমি কোনো কাজ করতে পারবো না। আমার এখন খুব খিদে পেয়েছে,
তাই আমি এখন আমার পছন্দের পিৎজা, বার্গার, মোমো এগুলো খাবো। এখন আমার মাথা গরম করিস না, যা এখান থেকে। তুই আমার সঙ্গে এভাবে কথা বলবি? আমি তো কখনো ভাবতেই পারিনি রে। তুই যদি আমাকে সাহায্য না করিস তাহলে আমি একা একা বাড়ির এত কাজ কি করে করব? আর শ্বশুরবাড়ির সকলের জন্য 3 বেলা করে ডিমের তরকারি, ভাত রান্না করতে হচ্ছে। তুই তো একবারও রান্নাঘরে যাচ্ছিস না। তাছাড়া আমারও কিন্তু এখন খুব খিদে পেয়েছে। দে, আমাকে একটু পিৎজা, বার্গার দে তো খাই। এই বলে রিনা ও রূপার সঙ্গে খাবার খেতে শুরু করে, কিন্তু সেই খাবার খেয়ে তাদের পেট ভরে না। তুই আরেকবার খাবার অর্ডার কর তো বোন, না হলে রাত্রিবেলা আমাদেরকে আবার ডিম ভাত খেতে হবে। আমি কিছুতেই ডিম ভাত খেতে চাই না। তুই আমাদের জন্য খাবার অর্ডার কর, আমরা দুজনে বাইরের খাবারই খাবো। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কিন্তু মনে রাখিস আমাদের বাড়ির কেউ যেন জানতে না পারে যে আমরা ডিম ভাত ছাড়া এসব খাবার খাচ্ছি। এই, মনে হচ্ছে কেউ আসছে, তাড়াতাড়ি এই প্যাকেটগুলো লুকিয়ে ফেল। এই বলে রূপা এবং রিনা তাড়াতাড়ি করে তাদের খাবারের প্যাকেটগুলো লুকিয়ে ফেলে। এমন সময় হঠাৎ করে সেখানে তাদের শাশুড়ি মা আসে। কি গো, তোমরা রান্না বান্না ছেড়ে রেখে এখানে কি করছো? তোমরা ভুলে গেছো রাত্রিবেলার জন্য রান্না করতে হবে? তাড়াতাড়ি রান্নাঘরে যাও আর আমাদের জন্য ডিম ভাত রান্না করে ফেলো। বড় বৌমা, তুমি তো তোমার ছোট বোনকে ডাকতে এসেছিলে, তাহলে তুমিও আবার এখানে আটকে গেলে কেন? তাড়াতাড়ি রান্না করো, আমাদের খিদে পেয়ে গেছে। এই শুনে রিনা তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায়, আর তার শাশুড়ি মা সেখান থেকে চলে গেলে রূপা নিজের মনের আনন্দে আবার ফোন দেখতে শুরু করে। এভাবেই কিছুদিন কাটে। একদিকে রিনা এবং রূপা দুই বোন সবসময় বাইরের খাবার অর্ডার করে খেতে থাকে, আর অন্যদিকে তাদের পরিবারের সকলেই প্রতিনিয়ত ডিম ভাত খেতে থাকে। আর এমনই একদিন দুই বোন যখন বাইরের খাবার অর্ডার করে নিজেদের ঘরে বসে মনের আনন্দে সেই খাবারগুলো খাচ্ছিল, তখন এ কি বৌদি, তোমরা এসব কি করছো? তোমরা বাইরের খাবার অর্ডার করে খাচ্ছ? দাঁড়াও, আমি মাকে বলছি। মা, বাবা, দাদা, তোমরা কোথায়? তাড়াতাড়ি এদিকে এসো। নন্দিনী চিৎকার শুনে সকলেই সেখানে চলে আসে, আর দুই বৌমাকে এভাবে বাইরের খাবার খেতে দেখে তারা সকলেই চমকে ওঠে। তোমরা এভাবে বাড়ির খাবার ফেলে রেখে বাইরের খাবার খাচ্ছ কেন? তাছাড়া বাড়ির খাবার খেতে তোমাদের কি এমন অসুবিধা হচ্ছে শুনি, যে তোমরা বাড়ির খাবার বাদ দিয়ে এখন বাইরের খাবার খাওয়া শুরু করেছো? আমরা যদি আপনাদেরকে ডিম ভাত নিয়ে কিছু বলি তাহলে তো আপনারা আমাদের দুই বোনকেই বাড়ি থেকেই মনে হয় তাড়িয়ে দেবেন। তবে আপনাদের যা বলার আপনারা বলুন। সেই জন্য তো ডিম ভাত খাওয়া নিয়ে আমরা আপনাদেরকে কিছু বলতেই চাই না। আসলে আমাদের দুই বোনের ডিম ভাত খেতে ভালো লাগে না, তাই আমরা বাইরের খাবার অর্ডার করে খাচ্ছি। হ্যাঁ, দিদি একদম ঠিকই বলেছে। এই যে তোমরা দুজনে শুনে রাখো, আমরা আর ডিম ভাত খাবো না। আমাদের প্রত্যেকদিন এরকম ডিম ভাত খেতে ভালো লাগে না। তোমরা তোমাদের পছন্দ মতো খাবার খাও, আর আমাদেরকে আমাদের পছন্দ মতো খাবার খেতে দাও। তোমরা আমাদের উপর জোর করতে পারো না। বৌদি, আমাদের পছন্দ মানে তোমরা কি শুধু তাহলে আমাদের জন্যই ডিম ভাত রান্না করো আর নিজেদের জন্য সব সময় বাইরে থেকে খাবার অর্ডার করে খাও? মা, দেখেছো তোমার দুই বৌমা কতটা চালাক? নিজেরা ভালো ভালো খাবার খাচ্ছে আর আমাদের জন্য শুধু ডিম ভাত রান্না করছে। তুমি এরকম করে কেন বলছো নন্দিনী? তোমরাই তো সবাই মিলে বলেছিলে প্রত্যেকদিন ডিম ভাত রান্না করতে, তাই আমরা প্রতিদিন তোমাদের জন্য ডিম ভাত রান্না করি। আর তাছাড়া প্রতিদিন এরকম ডিম ভাত কে খায়? প্রতিদিন ডিম ভাত খেতে তোমাদের কি করে এতটা ভালো লাগে? আমাদের তো মোটেই ভালো লাগে না। আচ্ছা, তোমরা যে বাইরের খাবার অর্ডার করে খাচ্ছ, তোমরা এত টাকা পাচ্ছ কোথায়? আমার দুই ছেলের কাছ থেকে তোমরা টাকা নেওয়া বন্ধ করো, আর তোমরা বাইরের খাবার অর্ডার করবে না। এই বাড়িতে ডিম ভাত ছাড়া আর অন্য কোনো খাবার অ্যালাউ নেই। তোমাদেরকেও ডিম ভাত খেতে হবে। এটা কিভাবে সম্ভব মা? আপনি আমাদেরকে এভাবে ডিম ভাত খাওয়ার জন্য বাধ্য করতে পারেন না। না হলে কিন্তু আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, আর আপনি আমাদেরকে আটকাতে চাইলেও আটকাতে পারবেন না। মা, বৌদিদের কথা দেখেছো তো? আমাদের জন্য সামান্য ডিম ভাত রান্না করে বলে বৌদিদের এত বড় বড় কথা। আচ্ছা বৌদি, তোমাদের তো অন্য কোনো খাবার রান্না করতে হয় না, শুধু ডিম ভাতই রান্না করতে হয়। আর আমরা তো এতদিন জানতাম তোমাদেরও ডিম ভাত পছন্দ, তাই না? আরে বাবা, ডিম ভাত পছন্দ ঠিকই, কিন্তু এরকম প্রত্যেকদিন ডিমের আলাদা আলাদা তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে না। আর তোমরা শুধু প্রত্যেকদিন না, তোমরা তো 3 বেলা 4 বেলা করে ডিম ভাত খাও। শোনো নন্দিনী, তুমি যদি শ্বশুরবাড়িতে গিয়ে প্রত্যেকদিন ডিম ভাত রান্না করে তোমার পরিবারকে খাওয়াও, তাহলে কিন্তু ওরা তোমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেবে। তাই এখন থেকে অন্য খাবার খাওয়া প্র্যাকটিস করো। আর হ্যাঁ মা, আমরা চললাম বাপের বাড়ি। এই বলে রিনা এবং রূপা দুই বোন নিজেদের বাপের বাড়িতে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে,
আর এরই মধ্যে নন্দিনীর বিয়ে ঠিক হয়। কিন্তু নন্দিনীর বিয়ের অনুষ্ঠান খুবই ছোটখাটো ভাবে করা হয়। আর বিয়ের পর নন্দিনী শ্বশুরবাড়িতে গিয়ে প্রত্যেকদিন ডিম ভাত রান্না করতে শুরু করে, কারণ সে ডিম ভাত ছাড়া অন্য কোনো খাবার রান্না করতে পারে না। আর তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে অন্য খাবার রান্না করতে বললেও নন্দিনী কিছুতেই অন্য কোনো খাবার রান্না করার চেষ্টা করে না। তাই তার শ্বশুরবাড়ির লোকেরা বাধ্য হয়ে নন্দিনীকে মায়ের বাড়িতে পাঠিয়ে দেয়। আর এভাবেই নন্দিনীর দুই বৌদির কথা একেবারে সত্যি হয়ে যায়। তোমরা আমার বিয়ে তো দিয়েছিলে ঠিকই, কিন্তু বৌদিরা ঠিকই বলেছিল আমি যদি ডিম ভাত খাওয়ার অভ্যাস ছেড়ে দিতাম আর বৌদিদের সঙ্গে থেকে অন্য খাবার রান্না করা শিখতাম, তাহলে হয়তো আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। আজকে বৌদিদের কথা সত্যি হয়ে গেল। মা, তুমি দুই বৌদিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। আর এবার আমরা বৌদিদের কথা মতোই চলবো, বৌদিদের পছন্দ মতোই খাবার খাবো। এভাবেই নন্দিনী এবং তার পরিবার রিনা এবং রূপাকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু এবার রিনা এবং রূপাকে ডিম ভাত খাওয়ার জন্য জোর করা হয় না। এর ফলে রিনা এবং রূপা প্রত্যেকদিন নিজেদের পছন্দ মতো বিভিন্ন রকম খাবার রান্না করতে থাকে। আর দুই বৌদি মিলে নন্দিনীকেও বিভিন্ন রকম খাবার রান্না করা শিখিয়ে দেয়। আর কয়েকদিন পর রিনা এবং রূপা দুজনে নন্দিনীকে নিয়ে তার শ্বশুরবাড়িতে যায় আর নন্দিনীর পরিবারকে বুঝিয়ে নন্দিনীকে শ্বশুরবাড়িতে রেখে আসে। নন্দিনী এবার শ্বশুরবাড়িতে সবাইকে বিভিন্ন রকম ভালো ভালো খাবার রান্না করে খাওয়ায়। এর ফলে নন্দিনীর পরিবারের সকলে খুবই খুশি হয়। আর এদিকে রিনা এবং রূপাও হাসি খুশি তাদের শ্বশুরবাড়িতে দিন কাটাতে থাকে। মৌসুমী আর মনিকা দুই বোন ছিল। তারা তাদের বাবা মায়ের সঙ্গে বাস করত, কিন্তু তাদের দুই বোনকে নিয়ে তাদের বাবা মা দুজনেই প্রচন্ড পরিমাণে বিরক্তিকর পরিস্থিতির মধ্যে দিন কাটাতো। কারণ মৌসুমী এবং মনিকা দুই বোন প্রচন্ড পরিমাণে শপিং লাভার ছিল। হাতে টাকা এলেই তারা শুধুমাত্র শপিং করার জন্য ছটফট করত। এমনই একদিন, এই মৌসুমী, আমার কাছে না কিছু টাকা আছে, তুই কি শপিং করতে যাবি? আমি তো ভাবছি আমার ড্রেসগুলো পুরানো হয়ে গেছে, আর ওই ড্রেসগুলো পরে কলেজে যেতে একদমই ইচ্ছা করে না। তাই ভাবছি যে আজকে কিছু নতুন ড্রেস কিনতে যাব। ঠিকই বলেছিস, আমারও না শপিং করার খুবই ইচ্ছা করছে, কারণ আমার ড্রেসগুলোও তো পুরানো হয়ে গেছে। চল, বাবার কাছ থেকে কিছু টাকা চাইতে হবে। আর হ্যাঁ, খবরদার যেন শপিং করার কথা বলিস না, তাহলে কিন্তু বাবা আর টাকা দেবে না। কিন্তু মৌসুমী এবং মনিকার কথা শুনি সেখানে তাদের মা পল্লবী দেবী চলে আসে। তোদের বাবাকে তো তোরা বোকা বানিয়ে টাকা নিয়ে নিতে পারবি, কিন্তু আমি তোদের বাবাকে সত্যিটা বলে দেব। তোরা শপিং করার জন্য টাকা চাইবি, তাই তো? তোরা কি ভেবেছিস তোরা শুধু একাই চালাক আর আমরা বোকা? আমি তোদের কথা খুব ভালো করে শুনতে পেয়েছি। তোরা শপিং করতে যাবি ভেবেছিস? আজকে যদি এই বাড়ি থেকে তোরা একটা পাও বাইরে বের করেছিস, তাহলে আজকে আমি তোদেরকে বাড়িতে ঢুকতেই দেব না। মা, তুমি এইসব কি কথা বলছো? কলেজে যাওয়ার জন্য আমাদের কাছে কোনো ড্রেস নেই, তাই আমাদেরকে নতুন ড্রেস কিনতে হবে। আর তুমি এই সামান্য একটা কারণের জন্য আমাদেরকে এভাবে বকাবকি করবে? কলেজে কি প্রত্যেকদিন একই জামা পরে যাওয়া যায়, তুমি বলো? আমি যা বলছি ঠিকই বলছি। এই তো কদিন আগেই তোরা দুই বোন শপিং করলি, আর আজকে আবার শপিং করতে যাবি? আমি কোনো মতেই এটা সহ্য করতে পারবো না। প্রত্যেকদিন এরকম শপিং করবি আর বাবার টাকাগুলো ধ্বংস করবি? তোরা কি জানিস না তোদের বাবা কতটা কষ্ট করে টাকা রোজগার করে? বাবা টাকা রোজগার করছে সেটা তো আমাদের জন্যই করছে, তাহলে আমরা টাকা ওড়াবো না কেন? আর তাছাড়া তুমি চুপ করো, আমরা বাবার কাছ থেকে এই লাস্ট বার টাকা চাইবো, তারপর আর কোনোদিনও টাকা চাইবো না। এই বলে মৌসুমী এবং মনিকা দুই বোন তাদের বাবার কাছে গিয়ে মিথ্যা নাটক করতে শুরু করে। বাবা, ও বাবা, তুমি আমাকে কিছু টাকা দিতে পারবে গো? আসলে কি হয়েছে জানো তো, আমার এক বান্ধবী আছে, ওরা ভীষণ গরিব আর ওর বাবার শরীর খুব খারাপ। তাই আমি ভাবছিলাম যে এখন আমি ওদেরকে কিছু টাকা দিয়ে হেল্প করব, কারণ এখন ওদের টাকার ভীষণ দরকার। বাবা। হ্যাঁ নিশ্চয়ই, এটা তো খুব ভালো কাজ। আর এই কাজের জন্য আমি তোকে পয়সা দেবো না, এটা কি হতে পারে? কিন্তু বাবা, আমি যখন মাকে এই কথাটা বললাম, মা ভাবছে যে আমরা শপিং করার জন্য টাকা চাইছি। কিন্তু না বাবা, তুমি তো জানো আমাদের তো গরিবদের সাহায্য করা উচিত, আর মা কোনোভাবেই আমাদের কথা বিশ্বাস করছে না। আরে ছাড় তো তোর মায়ের কথা, তোদের কোনো চিন্তা করতে হবে না। তোরা গরিব মানুষকে সাহায্য করবি আর আমি তোদেরকে টাকা দেবো, ঠিক আছে? এই নে, 50,000 টাকাতে হয়ে যাবে তো? হ্যাঁ বাবা, হয়ে তো একদম ভেসে যাবে। এই মনিকা,
চল তাহলে আমরা বরং তুলিকাদের বাড়ি থেকে ওর বাবাকে নিয়ে সোজা হসপিটালে চলে যাই। বাবা, আমরা তাহলে আসি। এই বলে মৌসুমী এবং মনিকা বাড়ির বাইরে বেরিয়ে নাচানাচি শুরু করে আর তারা নাচতে নাচতে শপিং করতে চলে যায়। আর তখনই পল্লবী দেবী তার স্বামীর কাছে এসে বলে, তুমি এটা কি করলে? হ্যাঁ, আমি যে তোমাকে ওদের দুই বোনকে টাকা দিতে বারণ করব, কিন্তু ওরা দুজনে তো চালাকি করে ঘরের দরজাটা দিয়ে দিয়েছিল, তাই আমি ঘরের মধ্যে ঢুকতেই পারলাম না। এখন আর কি করা যাবে? ওরা চলে গেল শপিং করতে। তোমাকে বোকা বানানো খুবই সহজ ব্যাপার। তোমার দুই মেয়ে তোমাকে বোকা বানিয়ে চলে গেল আর তুমি এখনো পর্যন্ত হাদার মতো কথা বলছো। আরে নানা গিন্নি, তুমি ভুল বুঝছো। ওরা শপিং করতে যায়নি, ওরা তোর বন্ধুর বাবার শরীর খারাপ তাই হসপিটালে নিয়ে গেছে। আর তুমি শুধু শুধু মৌসুমী আর মনিকাকে ভুল বুঝছো। তোমার বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, চলো ওদের পেছন পেছন আমরা যাব, তাহলেই তুমি দেখতে পারবে ওরা কেন তোমার কাছ থেকে টাকা নিয়েছে। এই বলে পল্লবী দেবী তার স্বামীর হাত ধরে টেনে টেনে নিয়ে যায়, কারণ পল্লবী দেবী তার দুই মেয়েকে খুব ভালো করেই চিনত। আর কিছুক্ষণের মধ্যেই তারা শপিং মলে গিয়ে দেখতে পায় তাদের দুই মেয়ে খুবই হাসি খুশি শপিং করতে ব্যস্ত। তারা নিত্য নতুন ড্রেসগুলো দেখে খুবই খুশি হয়। এই দেখে পলাশবাবু চমকে ওঠে, কিন্তু তখন পলাশবাবু তার দুই মেয়েকে কোনো কথা না বলে চুপচাপ নিজের স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসে। আর অন্যদিকে মনিকা এবং মৌসুমী দুই বোন যখন রাত্রিবেলা বাড়িতে এসে চুপি চুপি তাদের শপিং এর ব্যাগগুলো নিয়ে নিজেদের ঘরে ঢুকতে যাবে, তখনই সেখানে তাদের বাবা এসে বলে, কিরে মনিকা, মৌসুমী, তোদের শপিং করা কমপ্লিট হলো? তোরা তো বেশ ভালোই নাটক করতে শিখে গেছিস। আমি তো ভাবছি তোদের নাটকের ক্লাসে নাম লিখিয়ে দেবো, আর আমি খুব ভালো করেই জানি তোরাই পুরস্কারটা পাবি। সরি বাবা, আমাদেরকে ক্ষমা করে দাও। আসলে আমাদের না কলেজে পড়ে যাওয়ার মতো ভালো কোনো ড্রেস ছিল না, তাই আমরা একটু শপিং করতে গিয়েছিলাম। হ্যাঁ বাবা, এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা সত্যি বলছি, আমরা কখনো আর তোমাকে মিথ্যা কথা বলবো না, আর তোমার কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা চাইবো না। আমাদেরকে ক্ষমা করে দাও বাবা। এভাবে মৌসুমী এবং মনিকা মিষ্টি মিষ্টি কথাই তাদের বাবার মন ভুলিয়ে দেয় এবং চালাকি করে নিজেদের ঘরে পালিয়ে যায়। যাক বাবা, এবারের মতো বেঁচে গেলাম। আমাদের আর কেউ কিছু বলতে পারবে না। আমরা তো নতুন নতুন ড্রেস কিনে ফেলেছি, এবারে ড্রেসগুলো পরে স্টাইল মেরে কলেজে যেতে পারবো। কিন্তু এরপর আমরা কিভাবে শপিং করব? বাবা কি আমাদেরকে আর টাকা দেবে? আমরা তো বাবাকে মিথ্যা কথা বলে টাকা নিলাম। আমার মনে হয় না বাবা আর কখনো আমাদেরকে শপিং করার জন্য টাকা দেবে। দূর, চুপ কর তো। এখন ওসব কথা ভাবতে হবে না, তখনকার কথা তখন ভাববো। আমি তো ভাবছি এবার একটা বড়লোক ছেলে পটাবো, আর ওই ছেলেকে পটিয়ে ওর কাছ থেকে টাকা নিয়ে আমরা দুজনে শপিং করব। আমরা যদি কোনো রকমে দুটো বড়লোক ছেলেকে পটাতে পারি তাহলে আমাদের লাভই লাভ। আমরা প্রত্যেক দিন শপিং করতে পারবো। মৌসুমীর কথা শুনে মনিকার খুবই পছন্দ হয়, আর তারা পরের দিন থেকেই দুজনে নতুন নতুন ছোট ছোট মডার্ন ড্রেস পরে কলেজে যেতে শুরু করে। আর তারা দুজনে দেখতে খুবই সুন্দর হওয়ায় অনেক ছেলেরাই তাদের দিকে তাকিয়ে থাকে। এভাবেই একদিন মৌসুমী এবং মনিকা যখন কলেজে যায়, তখন কলেজেরই দুই ছেলে রাহুল এবং বিপ্লব তাদের দিকে এগিয়ে আসে। এই, এটা দুজনে কিন্তু ভালোই বড় লোক। এদের দুজনকে আমি 4 চাকা গাড়ি নিয়ে কলেজে আসতে দেখেছি। এদেরকে তাহলে ফাঁসানো যেতেই পারে। তুই অ্যাক্টিং শুরু করে দে, আমিও আমার অ্যাক্টিং শুরু করে দিচ্ছি। এই বলে মনিকা এবং মৌসুমী দুজনে বিপ্লব এবং রাহুলের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে তাদেরকে পটানোর চেষ্টা করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই তারা দুই বোন রাহুল এবং বিপ্লবের সঙ্গে এক বড় রেস্টুরেন্টে চলে যায়। আর সেখানে গিয়ে তারা বিভিন্ন রকমের ভালো ভালো খাবার খায়, আর সেই খাবারের সমস্ত টাকা রাহুল এবং বিপ্লব দুজনে পে করে। এর ফলে মনিকা এবং মৌসুমী দুই বোন খুবই খুশি হয়। আর এভাবে কয়েকদিন কাটে। এবার মনিকা এবং মৌসুমী দুজনেই রাহুল এবং বিপ্লবের কাছ থেকে মোটা টাকা হাতানোর জন্য প্ল্যানিং শুরু করে। বলছি রাহুল, আমার না শপিং করতে যাওয়ার খুব ইচ্ছে করছে, তুমি কি আমাকে শপিং করতে নিয়ে যাবে? হ্যাঁ, সেদিন তো অত টাকা বিল পেমেন্ট করলাম, আর সামান্য শপিং করাতে পারবো না? কি বিপ্লব, ঠিক বললাম তো? তাহলে চলো তোমরা দুই বোনে, আর আমরাও দুই বন্ধু যাচ্ছি শপিং করতে। রাহুলের এই কথা শুনে মনিকা এবং মৌসুমী দুজনেই খুবই খুশি হয়। আর রাহুল এবং বিপ্লবও বুঝতে পারে না যে তাদের পকেট আজকে ফাঁকা হতে চলেছে। আর কিছুক্ষণ পরেই তারা চারজনে এক বড় শপিং মলে চলে যায়।
সেখানে গিয়ে মনিকা এবং মৌসুমী দুই বোনই দামি দামি অনেক ড্রেস পছন্দ করতে থাকে। আর এই দেখে রাহুল এবং বিপ্লব দুজনেই বিপদে পড়ে। কি রে রাহুল, তুই আমাকে কাদের সঙ্গে নিয়ে এলি? এত দামি দামি ড্রেস কিনলে আমাদের পকেটে তাহলে আর একটা টাকাও তো থাকবে না। আমি তো আজ পর্যন্ত আমার বোনের জন্য এত কিছু কিনলাম না, আর এই প্রথম কোনো মেয়ের সঙ্গে শপিং করতে এলাম। জানি না আজ আমাদের ওরা কত টাকা খরচা করতে চলেছে। এভাবেই রাহুল এবং বিপ্লব দুজনেই ফেঁসে যায়। অন্যদিকে দুই বোন অনেক দামি দামি ড্রেস কিনে নেয়। এর ফলে রাহুল আর বিপ্লবকে আবার অনেক টাকা বিল পে করতে হয়। আর বাড়িতে ফেরার সময় মনিকা বলে, থ্যাংক ইউ সো মাচ। এবার তাহলে আমরা বাড়ি যাই। এই তো আমরা আমাদের বাড়ির সামনে চলে এসেছি। কালকে তাহলে কলেজে দেখা হচ্ছে। ওকে, বাই বাই। না না বাবা, আমাদের ক্ষমা করো। আমি আর তোমার সঙ্গে দেখা করতে পারবো না। আমি বড় লোকদের ছেলে হতে পারি, কিন্তু শুধু শুধু টাকা নষ্ট করার জন্য আমি তোমাদের পিছনে ঘুরতে পারবো না। একদিন দেখা হতে না হতে অত টাকা খরচা করে দিলে, আর এখন যদি তোমরা আমাদের গার্লফ্রেন্ড হয়ে যাও তাহলে তো আরো টাকা খরচা হয়ে যাবে। দরকার নেই বাবা, আমরা চললাম। এই বলে বিপ্লব এবং রাহুল গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। এরই মধ্যে মৌসুমী এবং মনিকা তাদের দুই বোনকে কলেজের সকলেই খুব ভালো মতো চিড়ে ফেলে। এর ফলে কলেজের কোনো ছেলেই আর মনিকা এবং মৌসুমীকে পাত্তা দেয় না, আর কেউ তাদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টাও করে না। তাই এবার বাধ্য হয়ে দুই বোনই আবার তাদের বাবার কাছে টাকা চাইতে শুরু করে। না না, আমি তোদের দুই বোনকে আর একটা টাকাও দিতে পারবো না। তোরা দুই বোনের শপিং করে করে আমার সব টাকা নষ্ট করছিস। আমি কোনোভাবেই তোদেরকে আর টাকা দেবো না। আর শোন, আমি তোদের দুই বোনের জন্য ভালো পাত্র দেখেছি, আর ওখানেই তোদের বিয়ে দেবো। বাবা, তুমি বিয়ের জন্য এভাবে আমাদেরকে জোর জবরদস্তি করতে পারো না। আমরা কিন্তু গরিব পরিবারের ছেলেকে বিয়ে করব না। আমরা বিয়ে করলে বড়লোক ছেলেকে বিয়ে করব, যাতে আমরা বিয়ের পর প্রত্যেকদিন শপিং করতে পারি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো জানি তোরা দুই বোনের শপিং করতে কতটা ভালোবাসিস, তাই আমি এদের দুই ভাইকে ঠিক করেছি। এই দেখ মৌসুমী, তোর জন্য এই মুকেশ নামের ছেলেটাকে পছন্দ করেছি, আর মনিকা, তোর জন্য নিখিল নামের এই ছেলেটাকে পছন্দ করেছি। বাবার মুখে এমন কথা শুনে দুই বোন কিছুতেই না বলতে পারে না, আর তাই তারা সহজেই বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। আর কয়েকদিনের মধ্যেই দুই বোন খুবই খুশি মনে বিয়ে শপিং কেনাকাটা কমপ্লিট করে। দেখতে দেখতে দুই বোনের বিয়ে হয়ে যায়। আর বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে তারা জানতে পারে যে তাদের শ্বশুরবাড়ির পরিবার ধনী নয়, বরঞ্চ তাদের পরিবার ছিল মধ্যবিত্ত। আর এই দেখে দুই বোনের চোখ একেবারে কপালে উঠে যায়। সেই দিনই রাত্রিবেলা মনিকা এবং মৌসুমী দুজনে কাঁদতে কাঁদতে তাদের বাবাকে ফোন করে। বাবা, তুমি এটা আমাদের সঙ্গে কি করলে? আমি তো ভেবেছিলাম তুমি আমাদের দুই বোনকে বড়লোক পরিবারে বিয়ে দিচ্ছ, কিন্তু তুমি আমাদের সঙ্গে এভাবে নাটক করবে এটা তো আমরা ভাবতেই পারিনি। তুমি আমাদেরকে মিথ্যা কথা বলতে পারলে বাবা? তোমাকে আমরা খুব বিশ্বাস করেছিলাম বাবা, সেই জন্যই তো আমরা বিয়েতে রাজি হয়েছি। কিন্তু তুমি আমাদেরকে এত বড় মিথ্যা কথা কেন বললে? এখানে আমরা শপিং করতে যাব কি? এখানে আমাদের ঠিক মতো খাওয়া হবে কিনা তাতেও সন্দেহ। সেদিন তোরাও তো আমার সঙ্গে মিথ্যা নাটক করেছিলিস, মনে পড়ে? তোর বান্ধবীর বাবার নাম বলে আমার থেকে কত টাকা নিয়ে চলে গিয়েছিলিস, তারপর নিজেরা নিজেদের মতো শপিং করে বাড়ি ফিরেছিলিস। তাই আজকে আমি নাটক করার সুযোগ পেয়ে কেন পিছনে যাবো বলতো? তাই আমিও তোদের সঙ্গে একটু নাটক করলাম। আচ্ছা, এবার কিন্তু ওখানেই তোদের থাকতে হবে, ওটা তোদের শ্বশুর বাড়ি। আর হ্যাঁ, ওখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। এই বলে পলাশবাবু ফোন রেখে দেয়। এর ফলে দুই বোনের কিছু করার থাকে না, তারা তাদের শ্বশুর বাড়িতে সংসার করতে শুরু করে। আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আর একদিন তারা দুই বোনই শপিং করতে যাবে বলে ঠিক করে, কিন্তু তাদের শাশুড়ি মা তাদেরকে শপিং এ যেতে দেয় না। আমি জানি তোমরা শপিং করতে ভালোবাসো, তোমার বাবা আমাদেরকে আগেই বলেছিল, কিন্তু আমি চাই না আমার বাড়ির বউরা একা একা বাড়ি থেকে বেরিয়ে শপিং করুক। আর আমি চাই বাড়ির মেয়েরা সবসময় বাড়ির মধ্যেই থাকুক। তবে তোমাদের যেটা পছন্দ হবে তোমরা আমাকে বলবে। কিছু খাবার বা অন্য কিছু কেনার প্রয়োজন পড়লে তোমরা তোমাদের স্বামীদেরকেও বলতে পারো, আমাকেও বলতে পারো, আমরা সবকিছু কিনে নিয়ে এসে দেব। এই কথা শুনে দুই বোনের আর কিছু করার থাকে না। আর এভাবেই শ্বশুরবাড়িতে আসার পর তারা চাইলেও শপিং করতে যেতে পারে না। আর ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে তারা নিজেদেরকে মধ্যবিত্ত পরিবারে মানিয়ে নিতে শুরু করে। আর সময়ের সঙ্গে সঙ্গে তারা বুঝতে শেখে শপিং করে টাকা নষ্ট করা একেবারেই উচিত নয়। এমনকি তারা দুই বোনে এখন টাকা সাশ্রয় করতে শুরু করে। আর এভাবেই তারা দুই বোন হাসি খুশি সংসার করতে থাকে।